উফ, নারকেলগুলো তো পেকে গেল। শীত তো চলে এসেছে, আর এই বাড়ির লোকেরা সব নারকেল বাজারে চড়া দামে বিক্রি করবে। নিজেরা তো খাবেই না, আমাকেও একটা ভাপা পিঠে দিবে না? প্রতি বছরই মনে আশা থাকে যে ওরা শীতের মধ্যে ভাপা পিঠা বানাবে, আমিও চুরি করে খাবো, কিন্তু এরা তো একটা নারকেলও রাখে না। আরে কি, আকাশ তো ঘন কালো হয়ে আসছে, মনে হচ্ছে এখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। শুরু হয়ে গেল, যাক তাড়াতাড়ি নারকেল পাতার আড়ালে যাই। মা দেখো, বৃষ্টি এসে গেছে। হ্যাঁ, আজকাল হঠাৎ করেই বৃষ্টি নামে, কোথাও একটু শান্তি নেই, কোনো কাজই নির্বিঘ্নে করা যায় না। এই রোদ, এই বৃষ্টি চারপাশ একদম স্যাঁতসেঁতে করে ফেলে। এ বছর শীত আসতে না আসতে একটু বেশি বৃষ্টি হচ্ছে। চল মা, ঘরের মধ্যে চল। মা, বাবা কখন ফিরবে? কেন, কি দরকার তোমার? প্রতিদিনকার মতো কাজ শেষ হলেই আসবে। বাবা কি কোনো বাজার কিনে আনবে না? তুমি তো জানো আমাদের সংসারে সবকিছুই টানাটানি। তোমার বাবা ইচ্ছা থাকলেও কিছু আনতে পারে না, কোনোদিন এটা নেই তো কোনোদিন ওটা নেই। এভাবে কষ্ট করে সংসার চালানোই অনেক বড় ব্যাপার। আমাদের তো আর নিজস্ব জমি বা ব্যবসা নেই, দিনমজুরি করে যা সামান্য রোজগার হয় তাতেই সংসার চলে। তাহলে ওই মাটির ভাঁড়ে কিসের টাকা রাখো? ওগুলো তো কখনো হাত দাও না। ওটা থেকে কিছু টাকা খরচ করে খাবার কিনতে পারো। অভাবের সময় অভাব দূর করে পরে টাকা জমালেই তো হয়। আস্তে বল রে মা, দেওয়ালেরও কান আছে। কি করে জানলি ওতে টাকা আছে? আমি তোর বাবা কত কষ্ট করে এই টাকাটা জমিয়েছি জানিস? কেন মা, এখন এত কষ্টে থেকে টাকা জমিয়ে কি লাভ? তোর বিয়ের খরচ আছে না, তুই বড় হচ্ছিস, বিয়ের সময় এত টাকা আমরা আচমকা কোথায় পাবো? তাই একটু কষ্ট হলেও টাকা জমাচ্ছি, যাতে করে একটা ভালো ঘরে তোর বিয়ে দিতে পারি। বিয়ে দিতে আবার টাকা লাগবে কেন? আচ্ছা মা, কেন আমাদের গাছের নারকেলগুলো সবার শেষে পাকে? সবার নারকেল শেষ হয়ে গেলে তবেই আমাদের গাছে পাকে। সবাই নারকেল কিনে পিঠে বানিয়ে খায়, আর আমরা একটাও খেতে পারি না। আমাদের গাছের নারকেল আগে ধরলে কি হতো? সবার ফল শেষ হলে আমাদের নারকেল বেশি দামে বিক্রি হয়, আর সেই টাকা দিয়েই সারা বছরের জন্য জরুরি জিনিস কেনা হয়। নারকেল যদি আগে বিক্রি করতাম তাহলে ভালো দামে বিক্রি করতে পারতাম না, আমাদের জরুরি কিছু কেনাও হতো না। আমাদের ভালোর জন্যই সৃষ্টিকর্তা আমাদের গাছের নারকেল সবার শেষে পাকিয়ে দেন। একটা নারকেল দিয়ে যদি ভাপা পিঠা বানাও তাতে কি এমন ক্ষতি হবে মা? একটা নারকেল দিয়ে ভাপা পিঠা বানাতে হয়তো বেশি খরচ হবে না, আমরা তো এমনি অনেক অভাবী মা। গুড়, চালের গুঁড়ো, বাকি জিনিস কেনার টাকা কোথায়? এইবার না হয় বিয়ের জন্য টাকা না জমিয়ে শীতের আগে একবার ভাপা পিঠে বানিয়ে দাও। ঠিক আছে, তোর বাবা ফিরলে তাকে এগুলো আনতে বলবো। তোর বাবার কাছে টাকা থাকলে নিশ্চয়ই তোর বাবা তোর ইচ্ছা পূরণ করবে। আচ্ছা মা। ধনঞ্জয় বাবু, বড় জমিটা তো চাষ হয়ে গেল, ছোট জমিটা শুধু বাকি আছে। এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেল, ভাবছিলাম কাল শেষ করব। অর্ধেক দিনের কাজ করে পুরো দিনের মজুরি নিবি নাকি? এসব ফাঁকিবাজি আমার কাছে চলবে না। যদি এখনই বাড়ি যেতে চাস তবে অর্ধেক টাকা নিয়ে যেতে হবে তোকে। এমনিতেই সংসার চলছে না, অর্ধেক টাকা নিয়ে ফিরলে তো আরো মুশকিলে পড়তে হবে। তার চেয়ে কষ্ট করে হলেও কাজটা শেষ করাই ভালো। ঠিক আছে ধনঞ্জয় বাবু, বাকি কাজটুকু আমি এখনই শুরু করছি। হে প্রভু, তুমি মানুষের মনে একটু মানবতা দাও। আজ সামান্য কটা টাকার জন্য ধনঞ্জয় বাবু আমাকে যেতে দিলেন না, আর আমি এই সামান্য মজুরিতে দিনের পর দিন খেটেই চলেছি, সেটা ওর চোখে পড়ে না। হে আল্লাহ, আমার ভাগ্য বদলাও, তুমিই একমাত্র ভরসা। দুপুর থেকে অবিরাম বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে করতে আমার ঠান্ডা লেগে যাচ্ছে। এখন আবার ভিজে বাড়ি ফিরছি, শরীরটা খারাপ হয়ে গেলে ওষুধ কেনার উপায়ও থাকবে না। এ কি গো, এভাবে বৃষ্টিতে ভিজে এলে কেন? শুধু তো বৃষ্টি নয়, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বইছে, যদি কোনো বিপদ হতো? কি করব বলো, বৃষ্টি তো আর থামছে না। বৃষ্টি না থামলে ওর বাড়িতেই তো থাকতে পারতে, কাজের জন্য কত রাত ওখানে কাটিয়েছো, ভিজে আসার কি দরকার ছিল? যদি শুধু ফেরার জন্য ভিজতে হতো তাহলে আমি আসতাম না, কিন্তু একবার অসুস্থ হয়ে পড়লে তো আর কেউ দেখবে না, তখন আমাকে কাজ দিবে কে? তাহলে কেন এমন করলে? দুপুর থেকে একটানা ভিজে কাজ করছি, তাই শরীরে আর কোনো ভয় কাজ করেনি, না বাস পড়ার ভয়, না জ্বরের ভয়।
এই নাও, তাড়াতাড়ি মাথা মুছে নাও আর কিছু খেয়ে শুয়ে পড়ো। এই বৃষ্টি তো থামার লক্ষণ দেখছি না, বরং আরো বাড়ছে। নারকেল গাছের পাতার নিচেও ভিজে যাচ্ছি, ঠান্ডা লাগছে। যাই, ওই বারান্দার নিচে দাঁড়াই, অন্তত বৃষ্টির হাত থেকে বাঁচা যাবে। মেয়েটা তো গত বছরের মতো এবারও শীতের শুরুতে ভাপা পিঠে খেতে চাইলো। তা তুমি কি বললে? কি আর বলবো, অভাবের কথা লুকানোর জন্য কত আর মিথ্যা বলি। আজ সত্যিটাই বললাম। নারকেল থাকলেও পিঠে বানানোর জিনিসপত্র তো নেই। মেয়েটা বোঝদার, তাই কিচ্ছু বলেনি, কিন্তু আমার খুব খারাপ লাগছে। আমারও তাই। সৃষ্টিকর্তাকে যে কত ডাকি, আমাদের যেন কপাল ফেরে, অন্তত একটু ভালো থাকতে পারি। থাক এসব কথা, দীপ্তি জেগে যাবে। ঠিক আছে, ঘুমাও তাহলে। তাহলে অভাবের কারণে এরা পিঠে বানাতে পারে না, আর আমিও খেতে পাই না। আজ এমন ব্যবস্থা আমি করব যেন ওদের পিঠেও হয় আর আমারও পেট ভরে। প্রথমে বৃষ্টিতে খুব রাগ হচ্ছিল, এখন মনে হচ্ছে বৃষ্টি আমার উপকারই করলো। এতদিনে আমি পিঠে খেতে পারবো। বৃষ্টিও কমে গেছে, এবার আমি গাছে ফিরে যাই। এ কি গো, এই জিনিসগুলো কে রেখে গেল দরজায়? মা, কি হয়েছে? বাইরে কি এসেছে? কেউ আসেনি মা, কে যেন ভাপা পিঠা বানানোর সব জিনিস রেখে গেছে। সত্যি? এই কাজ কে করলো? তাহলে তো আজ আমরা পিঠে বানাবো, তাই না? মহিলাটি কি বলছে? আমি রাখলাম আর ও বলছে নেবে না। ইচ্ছে করছে এখন এসে ওকে শেষ করে দেই। কে রেখে গেল? না জেনে তো খাওয়া ঠিক হবে না। যে রেখেছে আমাদের জন্যই রেখেছে মা, অন্য কারোর জন্য রাখলে আমাদের দরজায় রাখতো না। এতটুকু বাচ্চাও বুঝতে পারছে, আর এই মহিলা এখনো বুঝছে না। আমি বরং একটা পাকা নারকেল নিচে ফেলে দেই, তখন নিশ্চয়ই মেয়েটা তার মাকে পিঠে বানাতে জোর করবে। মা, ওই দেখো, একটা নারকেলও পড়েছে। এই তো এই বছরের প্রথম পাকা নারকেল, আর সব জিনিসও তো রেডি। আজ তোমাকে পিঠে বানাতেই হবে মা। যাক, মেয়েটার শখ তো পূরণ হবে। হ্যাঁ, আজ পিঠে বানাবো, যা হবার হবে। ঠিক আছে মা, যাও তাহলে। তোর বাবা এখনো তো উঠলো না, কাজে যাওয়ার সময় তো পেরিয়ে গেল। ধনঞ্জয় বাবু আবার কিছু বলবে তাকে। যা যা, তোর বাবাকে ডেকে তোল, আমি নারকেলটা ছাড়িয়ে আনি। বাবা ওঠো, তোমার গা তো খুব গরম। মা, তাড়াতাড়ি এসো। দেখি তো, ও বাবা, জ্বরে গা তো পুড়ে যাচ্ছে, চোখও ঠিক মতো খুলতে পারছে না। দীপ্তি, তাড়াতাড়ি জলপট্টি নিয়ে আয়। আহা, তোমরা চিন্তা করো না, কাল ভিজেছি তাই সামান্য জ্বর, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কাজে যাব তো। এত জ্বর নিয়ে কোথাও যেতে হবে না। এই শরীর নিয়ে কাজ করলে তো আর বাঁচানোই যাবে না তোমাকে। আজ বিশ্রাম নাও। আমি যদি সারাদিন বিশ্রাম নেই, তোমরা খাবে কি? সকালে দেখলাম কে যেন গুড়, চালের গুঁড়ো রেখে গেছে, নারকেলও পড়েছে। ওগুলো দিয়ে পিঠে বানাবো, ওতেই চলে যাবে। ঠিক আছে। মা, জলপট্টি এনেছি। তুই জলপট্টি দে, আমি যাই পিঠে বানাই। তোর বাবাকে তো খেতে দিতে হবে। আচ্ছা মা, যাও। আহ, কি দারুণ! শীতের শুরুতে ভাপা পিঠা বানানো হচ্ছে, গন্ধে মন ভরে গেল। কখন যে একটু খেতে পাবো। এই কটা আগে ওদের জন্য নিয়ে যাই, বাকিগুলো বানানো হলে পরে দেব। এই তো সুযোগ, এখনই গিয়ে কিছু পিঠা তুলে আনি। এ কি, পিঠাগুলো কোথায় গেল? এখানে রেখে গেলাম, এখন তো একটাও নেই। আমি কি ভুলে সব ঘরে নিয়ে গেলাম নাকি? কি জানি, সংসারের চিন্তায় মাথাটা ঠিক কাজ করছে না। কি হলো বউ, তোমার স্বামী কাজে গেল না কেন? আমার এত কাজ বাকি, আর ও বাড়িতে বসে থাকবে নাকি? পিঠের জন্য তুমি যেতে দিচ্ছ না ওকে? ছি ছি, আপনি কি বলছেন ধনঞ্জয় বাবু? কাজ না করলে আমাদের চলবে কি করে? ওর শরীর খারাপ, কাল আপনি ওকে সারাদিন বৃষ্টিতে খাটিয়েছেন, জ্বরের জন্য বিছানা থেকে উঠতে পারছে না। এসবই ভাওতাবাজি, আমি সব বুঝি। তাড়াতাড়ি ওকে কাজে আসতে বলো। না, আমার বাবা আর আপনার কাছে যাবে না। আপনি খুব খারাপ লোক।
বাবা অসুস্থ জেনেও কাজে যেতে বলছেন। আপনার কাছে কাজ করার চেয়ে না খেয়ে থাকা ভালো। কি এতটুকু মেয়ে আমাকে অপমান করে? এই শোধ আমি নেবই বলে দিলাম। আপনার যা করার করুন। দীপ্তি, ঘরে আয়, আর কথা বলিস না, তোর বাবা ঘরে একা আছে। কে এসেছিল? কার সাথে কথা বলছিলে তোমরা? ধনঞ্জয় বাবু এসেছিল বাবা, তোমার জ্বর শুনেও কাজে যেতে বলছিল। কি নির্দয়, তাই আমি বলে দিয়েছি তুমি যাবে না। এ কি বিপদ করলি রে মা? যদি ও আর কাজ না দেয় তখন কি হবে? চিন্তা করো না, আমিও চাই না তুমি আর ওর কাছে কাজ করো। সব ঠিক হয়ে যাবে। এখন পিঠা খাও। দীপ্তি, তুই তোর বাবার কাছে বস, আমি যাই। এই বৃষ্টির জ্বর সহজে সারে না, দামি ওষুধ লাগবে। আর দুর্বলতা কাটাতে দুধ ডিম অবশ্যই খাওয়াতে হবে। ঠিক আছে ডাক্তার সাহেব। আমি যাই, কোনো সমস্যা হলে আবার ডাকবেন। মা, জমানো টাকা থেকে বাবার জন্য দুধ ডিম নিয়ে এসো। ডাক্তার তো বলে গেলেন, শুনলে না? হ্যাঁ, আনবো। যা খরচ করার করেছো, আমার জন্য আর একটা টাকাও খরচ করবে না। পরে দেখা যাবে, এখন ওষুধ খাও। দীপ্তি, তুই তোর বাবার কাছে বস, আমি বাকি জিনিসগুলো কিনে আনি। এখন আমি সম্পূর্ণ সুস্থ। দীপ্তি, তোমাকে আর পিঠা বিক্রি করতে হবে না, আমি নিজেই করব। খুব ভালো হবে বাবা, আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে, আমি পিঠা বানিয়ে দিচ্ছি, তুমি নিয়ে যাও। বাহ, কি চমৎকার! শীতের শুরুতে পিঠার কি গন্ধ! আরো নারকেল পেকেছে মনে হচ্ছে। হ্যাঁ, এই দুটো পিঠার গন্ধে আমি তো আত্মহারা। আমার আবার পিঠে খেতে ইচ্ছে করছে। এই নারকেল দুটো ফেলে দেই, রাতে এসে আবার গুড় চালের গুঁড়ো রেখে যাব। তাহলে ওরা আবার পিঠে বানাবে আর আমি খেতে পারবো। এত তাড়াতাড়ি সব বিক্রি হয়ে গেল, ভাবতেই পারিনি। অনেক টাকাও হয়েছে। এবার বাড়ি যাই। কি রে, এত তাড়াতাড়ি ফিরলি? বিক্রি হলো না? বিক্রি হয়নি মানে? এই দেখো, সব শেষ। আর কত টাকা হয়েছে দেখো। দুটো নারকেলের পিঠা বিক্রি করে এত টাকা, ভাবা যায়? তোর বুদ্ধির জোরেই তো আমরা বিপদ থেকে বাঁচলাম মা। আজই গুড় চালের গুঁড়ো কিনে আনি, আবার গাছ থেকে নারকেল পেড়ে পিঠে বানিয়ে বিক্রি করব। আজ রাতে ঘুম আসছে না। কি যে করি, একটু হাওয়া খাই। রতন, কুঠার দিয়ে সাবধানে গাছটা কাটা শুরু কর, ওরা যেন কোনো শব্দ না পায়। কি ব্যাপার, গাছটা নড়ে উঠলো কেন? নিচে কারা? এ কি ধনঞ্জয় বাবু আর রতন গাছ কাটতে এসেছে? এদের স্পর্ধা তো কম নয়। দাঁড়া, দেখাচ্ছি মজা। শাকচুন্নি, তুমি আমাদের এত বড় উপকার করলে। আমরা তো মনে করতাম তোমরা কেবল মানুষের ক্ষতি করো। সব মানুষই তো খারাপ নয়, তোমাদের মতো ভালো মানুষও আছে। শাকচুন্নিদের ক্ষেত্রেও তাই। আর এই পিঠের প্রতি আমার বিরাট লোভ, তাই তোমাদের দরজায় তেল চিনি রাখি আর সুযোগ বুঝে এসে খেয়ে যাই। তুমি আমাদের কত উপকার করেছো, আর তোমাকে লুকিয়ে খেতে হবে না। মা যখনই পিঠে বানাবে আমি গাছের নিচে রেখে যাব। দারুণ, তাহলে তো প্রতিদিন মজা হবে। আর আমিও রোজ একটা করে নারকেল ফেলে দেব। কমলার মনে ঝড় ওঠে। সে কিছুতেই মানতে পারছিল না স্বামীর দ্বিতীয় বিয়ে করার মতো এত বড় সিদ্ধান্ত। মুখে কোনো অভিযোগ না করলেও মনে মনে দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে সে। ভালো মেয়ে মানুষ গো নতুন বউ, রাতের রান্নাটা আর একটু জমিয়ে রেখো বুঝলে?
সেও খেতে ভালোবাসে আমারই মতো, বুঝলে গো বড় বউ? কমলা, তোমার কাজ কমানোর মানুষ এসে গেছে গো। হা হা হা। একটু তরকারি দাও তো, বেশ ভালো রেঁধেছো। কাল একটু মাংস লুচি খাইও। হ্যাঁ, সে আর বলতে। কমলা যে মাংসটা রাঁধে না, একেবারে কড়াই চেটে খাওয়ার মতো। তাহলে তো কোনো কথাই নেই, সঙ্গে একটু পরমান্ন হলে তো কোনো কথাই নেই। কি গো দিদি, বানাবে নাকি একটু পরমান্ন? বানাবে না মানে? হ্যাঁ, সারাদিন তো ঘরেই বসে থাকে, কাজের মধ্যে দুই, খায় আর শয়। বিয়ে করে এসেই এত খাই খাই করছে। আমার কাজ কমাবে না তোমার মুন্ডু চিবিয়ে খাবে? যা ইচ্ছে করো, আমি কোনো কথা বলবো না। নতুন বউয়ের সামনে রতন কমলাকে এইভাবে কথা শোনানোয় কমলা খুব কষ্ট পায়। রাতের খাবার না খেয়ে নিজের কাজ শেষ করে বিছানায় শুতে গিয়ে দেখে শোবার ঘরে তারা দুজনে শুয়ে আছে। কমলা বাইরে মাদুর পেতে শুয়ে পড়ে। ঠান্ডায় সারা রাত কাঁপতে থাকে। হঠাৎই প্রায় মাঝরাতের দিকে কমলা দেখে একটা লম্বা হাত কুজোর থেকে জল নিয়ে আবার চলে গেল। ভয় পেয়ে যায় সে, মুখে কোনো কথা বলতে পারে না, শুধু ঠাকুরকে ডাকে, রক্ষা করো বিধাতা, আমায় রক্ষা করো, এ আমি কি দেখলাম। সকাল হয়ে যায়, কাউকে কোনো কথা বলে না, শুধু মনে মনে ঠিক করে নেয় আজ সবাই ঘুমিয়ে পড়ার পর সে নিরুদ্দেশ হবে। প্রতিদিনের সব কাজ শেষ করে রোজের মতো স্বামীর জন্য চা করে ঘরে নিয়ে যাওয়ার সময় দেখলো রতন ঘুম থেকে উঠে বেরিয়ে আসছে। দাও দাও, আমায় দাও। নতুন বউ কাল রাতে একটু ঘুমাতে পারেনি, ছটপট করেছে। নতুন জায়গা কিনা, তুমি রান্না বান্না করে তাকে ডাকো। হ্যাঁ, দেখো যেন কাঁচা ঘুম আবার ভেঙে না যায়। আমি বেলায় বেলায় চলে আসবো এখন। দেখলো, কাল রাতে আমি একটা দানাও দাঁতে কাটিনি, তারপরেও আমার কথা না জিজ্ঞাসা করে এভাবে নতুন বউয়ের খাবার কথা বলছে। আর আমি এ সংসারে থাকবো না, আজ রাতেই যেদিকে দুচুক যায় চলে যাব। ঠিক আছে। রতনের কথায় কমলা খুব কষ্ট পেল, কিন্তু মুখে কিছুই প্রকাশ করল না, কারণ পুরো কথা তার কান পর্যন্ত আসেনি। যতটুকু শুনতে পেয়েছে সেই কথার পরিপ্রেক্ষিতে কমলা কোনোভাবেই উত্তর দিতে পারে না। সে বুঝে যায় এই সংসারে তার জায়গা কমে এসছে নতুন বউ আসাতে। তাই কমলা ঠিক করে নেয় আজ রাতেই সকলে ঘুমিয়ে পড়লে সে যেদিকে দু চোখ যায় চলে যাবে। এদিকে নতুন বউ ঘর থেকে মাংস রান্নার গন্ধ পেয়ে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে আসে। মাংসের গন্ধ নাকে যাওয়াতে নতুন বউ কিছুতেই ঘরে বসে থাকতে পারে না, মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে একেবারে। না, অনেকক্ষণ বসে আছি, দেখি মাংস রান্না কত দূর এগোলো। পিস কষা মাংস চেখে না দেখলে গৃহস্থের অকল্যাণ হবে না। কই গো, গেলে কোথায়? বড়দি, কোনো সাড়া নেই কেন? অলক্ষী ঢুকেছে আমার ঘরে, বেলা পর্যন্ত ঘুমিয়ে স্নান না করে ড্যাং ড্যাং করে রান্নাঘরে আসছে। যা ইচ্ছে করুক, আমি কিচ্ছু বলবো না, যেদিকে দুচুক যায় চলে যাব। ওমা, তোমার রান্না বান্না হয়ে গেল? ভাবলাম কড়াই থেকে দুটো কষা মাংস তুলে খাবো। আমাকে একটু ঘুম থেকে তুলে দিতে পারলে না? কি করো সারাদিন? দাও দেখি, সেই কোন বেলায় খেয়েছি কাল, পেটের ভেতরটা একেবারে গুলিয়ে উঠেছে। আর লুচি দেব? সে বাবা বলছো কি, দিয়ে দাও। এই দুটো লুচিতে কিছু হয় নাকি? কমলা লুচি আর মাংস দিয়ে যাচ্ছে, আর নতুন বউ খেয়েই যাচ্ছে। এক বাটি পরমান্ন খাওয়ার পর যেন তার পেটটা ভরেছে। মন্ডা বানাওনি? রান্না তো বেশ ভালোই করো। আর আমার জন্য একটু তুলে রেখো, যখন মন চাইবে ঘুরে ঘুরে খেয়ে নেব। কোনো বাড়ির বউ এভাবে খেতে পারে? এ কি সত্যি কোনো মানুষের খাওয়া? তুমি রক্ষা করো ঠাকুর, আমি আর থাকতে চাই না এ সংসারে। নতুন বউকে খাবার দিতে দিতে কমলা একেবারে হাঁপিয়ে উঠেছে। এত লুচি মাংস একেবারে কোনো বাড়ির নতুন বউ খেতে পারে বলে কমলা জানে না। এক এক সময় তার খাওয়া দেখে তাজ্জব হয়ে যাচ্ছে কমলা। সবেমাত্র থালার সব খাবার শেষ করে আঙ্গুল চাটছে নতুন বউ। ঠিক তখনই রতন নতুন বউকে ডাকতে ডাকতে ঘরে ফেরে। নতুন বউ, ও নতুন বউ, কি গো, কই গেলে? যে কাজটা সে এতদিনে একবারও করেনি কমলাকে, হাঁক ডাক দিয়ে বাড়িতে ফিরেছে। রান্নাঘর থেকে এক গ্লাস জল হাতে কমলা বেরিয়ে আসে, আর নতুন বউ কমলাকে বকা শোনাবে বলে কাঁদো কাঁদো মুখে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। কই গো নতুন বউ? আরে ঘুম ভেঙেছে? সারা বাড়িতে মাংসের গন্ধ একেবারে ভরে গেছে দেখছি। কোথায় গেলে গো, ও নতুন বউ?
তুমি ফিরে এসেছো। আমি আর এ সংসারে থাকবো না। আজই তুমি হাঁড়ি আলাদা করো। বড় বউয়ের কাছে একটু লুচি মাংস চেখে দেখার জন্য চাইলাম, বলে কিনা স্বামীকে না দিয়ে খেয়ে নেবে। আচ্ছা, খিদে পেলে আমি কি খেতে পারি না বলো? আরে খিদে পেলে খাবে না কেন, 100 বার খাবে। কমলা, এখনই আমাদের সামনে আসো তো। তুমি নতুন বউকে খেতে দাওনি, এই সংসারটা আমার কথার বাইরে বেরিয়েছো তো বেরিয়ে যেতে পারো, দরজা খোলা আছে, যাও। একই কথা বলছো তুমি নতুন বউ? তুমি তো কিছুক্ষণ আগেই 1 থালা লুচি মাংস খেলে, এখন এত বড় মিথ্যে কথা বলতে তোমার বাধছে না? শুনেছো কেমন খাবার খোঁটা দিচ্ছে আমায়? দিদি না দেয়নি বলেই আমি কড়াই থেকে দুটো মাংস আর লুচি তুলে খেয়েছি। এ কি আমার অন্যায় বলো? তুমি নতুন বউকে কষ্ট দিয়েছো? এত বড় সাহস তোমার? আজ একটাও মাংসের পিস তুমি খাবে না, সব মাংস আমি আর নতুন বউ মিলে খাবো। তোমাকে আজই বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছি আমি। দাঁড়াও, দেখাচ্ছি মজা তোমাকে। এক রাতের মধ্যে তুমি আমাকে অবিশ্বাস করা শুরু করে দিলে। তোমাকে কষ্ট করে কোথাও পাঠাতে হবে না, আমি নিজেই চলে যাব। আমার কথা মিলিয়ে নিও, যেই বাড়ির বউ এইভাবে খাবার খায় সে আর যাই হোক মানুষ হতে পারে না। চুপ কর মিথ্যেবাদী কোথাকার। আমি নিজের চোখে দেখেছি তুই মাংস রান্না করতে করতে খেয়েছিস, আবার বড় বড় কথা বলছে। বিধাতা ক্ষমা করবে না তোমায় নতুন বউ, এই বলে দিলাম। এত মিথ্যেবাদী তুমি। থাক, কে সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এতদিন তোমার সাথে সংসার করছি আমি চিনি না তোমায়? মানুষটা খেতে ভালোবাসে বলে নিজের খাবার খেয়ে কড়াই চাপা দিয়ে রেখেছো। ছি 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 কমলা, ছি। নতুন বউ না এলে আমি জানতেই পারতাম না, ছি। রতন সত্যি মিথ্যে যাচাই না করে ছোট বউয়ের কথায় কমলাকে অনেক কটু কথা শোনালো। কমলা সেই শুনে মুখ চেপে কাঁদতে থাকে। তা দেখে নতুন বউ বেশ মজা পেয়ে মুচকি মুচকি হাসে, আর সে মনে মনে ঠিক করে নেয় কমলাকে কিভাবে সে জব্দ করতে পারে। রতন আর নতুন বউ যখন ঘরে বেশ হাসি ঠাট্টা করছে, কমলা তখন সন্ধে প্রদীপ দেওয়া, গরুর খাবার সাজিয়ে দেওয়া সব কাজ শেষ করে সবেমাত্র সিঁড়িতে বসে একটু হেলান দিয়েছে, তখনও সে কিছুই দাঁতে কাটেনি। মনের দুঃখে শুধু অপেক্ষা করে আছে বেরিয়ে যাওয়ার, আর সে করলেও তাই। নতুন বউ, আরে গেলে কোথায়? কমলা, উফ, মাথার সামনে এক গ্লাস জলও রাখিনি, কি যে করো কে জানে বাপ। তখনই বারান্দায় বসে রান্না করা হাঁড়ির মধ্যে লম্বা লম্বা হাতগুলো ঢুকিয়ে নতুন বউ সবেমাত্র সবটুকু পরমান্ন চেটে ফুটে খাচ্ছে। রতন দেখে একেবারে হাঁ হয়ে যায়, ভূত ভূত বলে চিৎকার করতে থাকে। যেদিকে নতুন বউয়ের কোনো নজর নেই, সে তখন ব্যস্ত চেটে ফুটে পরমান্ন খেতে। ভূত ভূত, কে 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 কোথায় আছো গো? শিগগির এসো। ভূত ভূত, আমার নতুন বউয়ের শাড়ি পরা ভূত রান্নাঘরে বসে আমার ঘরের সব খাবার খেয়ে গেল গো। ও কমলা, কমলা কোথায় আছো গো? দেখে যাও, এ কি সর্বনাশা কাণ্ড গো। আরে কে কোথায় আছো, কে কোথায় আছো গো? বাঁচাও, শিগগির এসো, ভূত। নতুন বউয়ের এমন ভয়ানক রূপ দেখে রতন দিশেহারা হয়ে কান্নাকাটি জুড়ে দিল। আর রতনের কান্না শুনে পাশের বাড়ি থেকে হরিখুড়ো কোনো মতে ঘুম চোখে উঠে এলো ওদের বাড়িতে। হরিখুড়ো রান্নাঘরের কাছে যেতেই দেখে নতুন বউ হাড়ের মধ্যে মুখ ঢুকিয়ে জিভ দিয়ে চেটে চেটে পরমান্ন খাচ্ছে। সুযোগের সদ্ব্যবহার করে হরিখুড়ো সপাটে একটা লাথি মারে নতুন বউয়ের পেছনে, আর আচমকা পেছন থেকে আঘাত লাগতে নতুন বউয়ের শরীরের বাকি সব অংশ হাড়ির মধ্যে ঢুকে যায়। হরিখুড়ো সেই সুযোগে হাড়ির উপরে কমলার রান্নাঘরের শিলনোড়ার শিলটা চাপিয়ে দেয়। অন্যদিকে রতন সারা বাড়ি কমলা কমলা বলে চিৎকার করে কোথাও না পেয়ে কেঁদে কেঁদে বলতে থাকে তার বউ বিবাগী হয়েছে তার দোষে। খুড়ো, ও খুড়ো, তুমি ওঝা ডেকে এই ভূতকে আমার বাড়ি থেকে বের করো। আমি কমলাকে খুঁজে নিয়ে আসি, সে আমার উপর রাগ করেছে গো। সেই জন্য কমলা সংসার ছেড়ে চলে গেছে। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি খুড়ো, আমার অন্যায় হয়ে গেছে। তুমি তোমার ঘরের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিয়েছ রতন, এখনই যাও, যেভাবেই হোক তার কাছে ক্ষমা চেয়ে ফিরিয়ে নিয়ে এসো লক্ষ্মীকে। রতন চলে যায় কমলাকে খুঁজতে, আর এদিকে হরিখুড়ো ওঝা ডেকে নিয়ে এসে হাড়ির ভূতকে খুব করে বুঝিয়ে দেয় অন্যের সংসারে এভাবে অশান্তি সৃষ্টি করার ফল কি হতে পারে। ওং হিরিং টিরিং ছট ফুটেং যা, শেওড়া গাছ ভেঙে এক্ষুনি পালা, ভূত যা যা যা। ওঝার মন্ত্রে ভূত শেওড়া গাছের ডাল ভেঙে হাড়ি উল্টে চলে যায়, আর রতন তার বাড়ির লক্ষ্মীমন্ত বউ কমলাকে নিয়ে বাড়ি ফিরে সুখে